বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। এরপরে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ, আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। ভাইজান জিন্দাবাদ। বাংলা প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ। এবার আপনাদের সামনে ভাইজানের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই। ভাই যারা এখানে সোজা আছেন আপনার পেছন দিকে অনেক বসে আছে, ভাই যারা দাঁড়িয়ে আছেন সরে আসুন, পেছন দিকে যারা দেখা যাচ্ছে না। এখানে কটা ভাই সামনে সামনে যারা আছে সরে আসুন। ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিরহাট উত্তর বিধানসভা কমিটি, যাদের চেষ্টায় এবং এই অঞ্চলের নেতৃত্ব, যাদের উদ্যোগে আজকে আমরা একটা প্রতিবাদ সভা করছি। কাশ্মীরে যেভাবে সন্ত্রাসীদের দ্বারাই, খুনিদের দ্বারাই, বর্বরদের দ্বারাই 27টি ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের হত্যা করেছে, এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সাথে সাথে আমাদের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, এর প্রতিবাদে এবং সংবিধান বিরোধী অনৈতিকভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার যে সংশোধনী নিয়ে এসছে সেটার প্রত্যাহারের দাবিতে আমাদের এই প্রতিবাদ সভা। আমি ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের যারা উপস্থিত হয়ে আমাদের কার্যক্রম, আমাদের এই প্রতিবাদ সভাকে বিভিন্ন সমাজের মানুষের কাছে, বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো দর্শকের আসলে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষকে। কারণ সকালে যেভাবে বৃষ্টি নেমেছে, আমাদের অফিস থেকে মোসাকে বা দায়িত্বশীলদের বলছে প্রোগ্রাম হবে তো, মানে কনফিউজ ছিলাম যেভাবে বৃষ্টি নেমেছে, কিন্তু এরা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে না ভাইজান প্রোগ্রাম হবে এবং ব্যাপক হারে মানুষের জমায়েত হবে। সত্যিকারের কথা আমি এসে সেটা প্রমাণ পেলাম যে আপনাদের উপস্থিতি আমাদেরকে সত্যি লড়াইয়ের আরো শক্তি যোগাচ্ছে। ধন্যবাদ জানাবো অবশ্যই প্রশাসনের বন্ধুদেরকে। তারা প্রশাসনের সমস্যাটা কি জানেন, তারা তো আর কিছু বলে না, ওপর নেতৃত্ব যেটা বলে, অফিসার যেটা বলে বড়বাবু বলেছে। থানার বড়বাবুকে জিজ্ঞাসা করা হবে, সে বলে বড়বাবু, তার উপরে বড়বাবু বলেছে, তার উপরে বড়বাবুকে জিজ্ঞাসা করাই কে বলেছে, বলছে বড়বাবু বলেছে। এই বড়বাবু করতে করতে এগাট ওগাট করতে করতে কালীঘাটে পৌঁছে যায়। কিছু করার নেই, অনেক ক্ষেত্রে তারাও চায় না এইরকম ভাবে কাউকে ডিস্টার্ব করা, কিন্তু যখন ওপর থেকে নির্দেশনা আসে সে ডিস্টার্ব করে। তারা তাদের কাজ করবে, তাদের কাছ থেকে আমি আশা রাখবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। এই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গেলে কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা আপনার পাশে থাকবো। কি ভাই? তাই প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাবো, যাদের প্রচেষ্টায় আমরা এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। একটা মাঠ নিয়ে সমস্যা হয়েছিল, হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল, ওসব বিতর্কে আমি যাবো না, সব আপনারা জানেন। আমি টু দা পয়েন্টে আসি। প্রথম কথা হচ্ছে কাশ্মীরে যে হামলা হয়েছে, যারা হামলা করেছে তারা কি একটা ছাড় পাবে? পাওয়া উচিত কি? তারা সর্বোচ্চ শাস্তি পান, 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া। কারা কারা সহমত হাত তুলুন তো। একটাও না ছাড় পাইতো নাকি? এর উপরে কারা আছে তাই তো নাকি ভাই? কিন্তু এই খুঁজে বার করার দায়িত্বটা কার? এই হরিয়ানার ওই মুসলিম ফল বিক্রেতার, না আলিগড়ের ওই মুসলিম ফল বিক্রেতার, না আপনার এলাকার কোনো ঠালাওয়ালার, না একটা গরিব চায়ের দোকানদারের? এটা দরকার তো আমাদের। প্রশ্নটা করে দল মোদীকে দরকার, অবিশ্বাসকে বলা দরকার। তোমরা 370 ধারা বাতিল করেছো, তোমরা নোটবন্দির পরে বললে যে কাশ্মীরে
গরিব ঠেলাওয়ালাকে ধরে টানাটানি করছে, গরিব রং মিস্ত্রিকে ধরে টানাটানি করছে, গরিব মানুষদেরকে ধরে টানাটানি করছে। সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে। প্রশ্ন করা দরকার মোদিজিকে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে, যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে। পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে। প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেখানে সেনা থাকে। সেই জায়গাতে পাকিস্তান থেকে আসলো AK-47 মতো বড় বড় অস্ত্র নিয়ে এসে দাঁড় করে আমার 27টা ভাইকে শহীদ করে চলে গেল। আমরা তার জবাবটা দিতে পারলাম না কেন? এখনো কেন দিতে পারলাম না? যদি পাকিস্তানে পৌঁছে যায়, পাকিস্তান থেকে ঢুকে গিয়ে জঙ্গিগুলোকে বার করে তাদেরকে তুলে নিয়ে এসে 6 মাসের মধ্যে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত শুধু বলছে বিশাল বড় কিছু একটা ঘটবে। আমিও ভাবছিলাম ঘটবে, আমার ভাইকে খুন করেছে জঙ্গিরা, ওই বড় ওদের না ছাড় হয়। আমার বোনকে বিধবা করেছে, আমার ভাইজিকে মা ভাড়া করেছে, আমার ভাগ্নিকে মা ভাড়া করেছে, আমার ভাইকে মা ভাড়া করেছে, আমার ভাইকে পিতাহারা করেছে। ওই বড় দিলে একটা ওরা ছাড় পায়। শুনছি বড় কিছু একটা হবে, ভালো কথা। আমরাও চাই হোক। পাকিস্তান যদি এর সাথে যুক্ত থাকে আমার যোগ্য জবাব দিতে হবে। 56 ইঞ্চি কি 16 ইঞ্চি এখনই মাপার সময় হয়েছে। ভালো কথা হবে। হতে হতে কি দেখলাম, ওদের 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশাল বড় স্ট্রাইক হচ্ছে পাকিস্তান। ইউটিউব চ্যানেল আমাদের দেশে চলবে না, বাদ দাও, এমনি আমরা দেখি না। পরে পেপারে দেখছিলাম কার কার নাম, আমি জীবনে ওই চ্যানেলগুলো সার্চ করিনি। আমি অনেক ইউটিউব দেখি, জ্ঞান হয় অনেক। তো কি হলো, বলছে পানি বন্ধ করে দিয়েছে। ভালো কথা, শুনতে খুব সুন্দর। আমি ভুলে যাচ্ছি না, আমাদের রেকর্ড আছে, চাইলে দেখাতে পারবো। পুলওয়ামার অ্যাটাক 2019 সালে হয়েছিল, খেয়াল আছে? সেই সময় বলেছিল যে আমাদের পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের সেনাদেরকে শহীদ করেছিল, 40টা সেনা শহীদ করেছিল, ছাড় হবে না। আমরা আর পাকিস্তানকে পানি দেবো না, পাকিস্তানের চাষবাস কিছু হবে না, ডাটাটা না খেতে পেয়ে মরে যাবে। আমি বলতাম ঠিক আছে, ছাড়া হবে না। যে দেশের মানুষ এসে আমাদের দেশে বিশৃঙ্খলা করবে, আমরা শান্তিপূর্ণভাবে আছি, আমাদের মধ্যে অশান্তি লাগাবে, তাদেরকে আমরা পানি দেবো না। ভালো কথা। কিন্তু তার 6 বছর পরে কি দেখলাম, আবার বলছে পানি দেবো না। তাহলে মধ্যখানে পানিটাকে দিল। 2019 সালে বলেছিলেন পানি বন্ধ করে দেবো, দেওয়া হয়েছে। আবার এখনো বলছেন পানি বন্ধ করে দেওয়া হবে। তাহলে মধ্যখানে পানিটা চালালো কে? কেমন চালালো জানেন? আপনাদের এখানে একটা মাল আছে, নামটা বলে যাচ্ছি গো, দেখো ওটা প্রসঙ্গটা পরে আসছে, ওই নামটা মনে পড়লে আমি বলছি। তো ভুলে যাচ্ছি গো নামটা, কদিন আগে দেখছিলাম। আচ্ছা আজকে বলছি। তাহলে 2019 সালে বললো কি পানি বন্ধ করে দেবো, আবার 2025 বলছে পানি বন্ধ করে দেবো। তাহলে মধ্যখানে চালিয়েছে কে? নিশ্চিত ভাবে বিনা দাওয়াতে গিয়ে পাকিস্তানের যিনি বিরিয়ানি খেয়েছেন তারই কাজ হবে, তারই কাজ হবে। সে কে? সেটা কে? বিনা দাওয়াতে যে পাকিস্তানের বিরিয়ানি খেয়ে এসেছে। আর শুভেন্দু অধিকারী যে কাঠিতে চিল্লাচ্ছে পাকিস্তানের বাচ্চাগুলো বাড়ি আসুক। আর দম থাকলে বর্ডারে যে বলুক না, দম থাকলে বর্ডারে গিয়ে বলুক। আর ওদের সরকার চলছে, শুভেন্দু অধিকারী বলো 24 ঘন্টা টাইম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এখনো পারলো না কেন? আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়ার সাহস নেই, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতির যাওয়ার সাহস আছে। যদি 56 ইঞ্চি বদলা না নিতে পারে বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীদেরকে ছেড়ে দিক, এই জঙ্গি আনা চিরতরের মতো মুছিয়ে দেবো, পাকিস্তান বলে দেশ থেকে মানচিত্র থেকে মুছে দেবো। ওরা এটা করবে না। তাহলে পলিটিক্সটা হবে কি করে? ভাই কটা পয়েন্ট উঠে আসছে, যেটা আমি আমার সবাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখি, তদন্ত সাপেক্ষ। প্রথম কথা, 300 কিলোমিটার প্রায় দূর থেকে আসলো, বর্ডার থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চালিয়ে 27 জনকে শহীদ করে আবার চলে গেল। তাহলে আমাদের সেনারা কি করছিল? প্রশ্ন থাকবে তো ভাই। কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেনা থাকে, ওখানে ছিল না কেন? আপনারা জানেন না? আমি এর মধ্যে আমার এক ভাই যেখানে আমার স্যার সম্বোধন করেছে, ওখানে গিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলেন, তাকে শহীদ করে দিয়েছে। ফ্যামিলিতে গিয়েছিলাম, আমি তার বাড়িতে গিয়েছিলাম। সবসময় ছবি তুলে পোস্ট করতে না, কিছু জায়গায় কিছু প্রাইভেসি থাকে, মিডিয়াও নিয়ে যান। আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে কথা বলেছি, শুনেও আমি অবাক।
যে গুলি খেয়ে যখন পড়েছিল প্রায় 2 ঘন্টা বাদে সেনারা এসেছে তাদেরকে উদ্ধার করতে। তো এই 2 ঘন্টা কোথায় ছিল? যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা কোথায় ছিল? 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার এক পার্টির নেতৃত্ব, একটা ব্লকের নেতৃত্ব আমাকে বললো, ভাইজান আমি 2 বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম। সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো। বললো যখন নিচে থেকে ঘোড়ায় চড়ে উপরে উঠছি, নিচে একবার জিজ্ঞাসা করলো, আপ কাহা সে আয়ে হ্যাঁ? ফোর্স। কাহা সে আয়ে? কিস বারে আয়ে হ্যাঁ? কেন এসেছেন, কি জন্য এসেছেন, কোথা থেকে এসেছেন, আইডি কার্ড দেখান। সব চেক করলো। ঘোড়ায় চড়ে উঠলাম, এসে ওই ভ্যালিতে ঢোকার আগে, যে অর্থাৎ পার্ক, ওটা পার্ক আর ভ্যালি, মানে ওইখানে ঢোকার আগে যখন ঘোড়া থেকে নামলাম, আবার ফোর্স চলে আসলো, জিজ্ঞাসা করলো। টিকিট যখন কাটলাম, টিকিট কেটে যখন পার্কে ঢুকতে যাব, ওখানে ফোর্স ছিল, ওই ফোর্স থেকে আবার জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসছেন, না এসছেন, কি করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, তারপরে ঢুকতে দিল। বলছে ভেতরে ঘুরছিলাম, ওকে যদিও করেনি, মানে ও কাউকে গিয়ে আবার সেনা জিজ্ঞাসা করছে, ভেতরে ঘুরছে, ওর মধ্যে আবার সেনায় গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এসছো, কেন এসছো, না এসছো, মানে এত নিরাপত্তা আঁটো-সাঁটো। যদি এত নিরাপত্তা আঁটো-সাঁটো থাকে, তাহলে ওই জঙ্গিগুলো, ওই বর্বরগুলো ঢুকলো পার্কের মধ্যে, গেট লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল, টাইম পেলে কোথা থেকে ভাই? প্রশ্ন থেকে যাচ্ছে না? এটা তদন্ত হওয়া দরকার নয়? আমরা দাবি তুলবো, যাতে মানুষ না দাবি তুলতে পারে, মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায়। ওই জন্য কি করছে, ওই ফলওয়ালাকে দিয়ে বলছে, ওই কাশ্মীরের শাল বিক্রেতা উত্তরাখণ্ডে যিনি এসেছেন তাকে ধরে টানাটানি করছে, ওই রিক্সাওয়ালাকে ধরে টানাটানি করছে, এতে গুলি দিবার চেষ্টা হচ্ছে। প্রশ্ন ওঠা দরকার, তোমার আইবি কি করছিল? তুমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছো, বড় বড় জ্ঞান দিচ্ছ, কিন্তু আইবি ফেল হলো কেন? ফেল হলো না ফেল করানো হলো? 2 ঘন্টা পরে আর্মি আসলো কেন? তাদেরকে আসতে দেওয়া হলো না, না খবর তাদেরকে পৌঁছানো হলো না? এটা জানতে হবে আমাদেরকে। এটা তদন্ত সাপেক্ষ, কিন্তু তদন্ত করবে কে? 2019 সালে পুলওয়ামাতে আমাদের সেনাদেরকে অ্যাটাক করলো, 300 কিলো বিস্ফোরক দিয়ে এসে 40টার অধিক আমাদের সেনাকে শহীদ করে দিল। তখন আমরা আওয়াজ তুলেছিলাম, এর তদন্ত হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের 6 বছর হয়ে গেল, আমরা এখনো জানতে পারলাম না আমাদের সেনাদের উপরে যারা অ্যাটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল। কোন জায়গায় একটা মনে হচ্ছে যেন কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই, কিছু লুকিয়ে যাচ্ছে না? তো এই লুকিয়ে যাওয়ার কারণটাই এটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত করলে উঠে আসবে। আর এই সুযোগটাতে বিজেপি তার ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে, বিজেপি তার কৌশল অবলম্বন করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। আমরা সজাগ সতর্ক থাকব, একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। কোন বিজেপি? এই বিজেপি দলের প্রতিষ্ঠাতা কারা? এই বিজেপি দল কোন জায়গাতে কার ঘরে জন্ম হয়েছে? তাদের ইতিহাস দেখুন। যখন আপনার আমার পূর্বপুরুষেরা যখন বিনয়ী বাদল নিদেশ, যখন আশফাক উল্লাহ, ফুলফুলের পীর আবু বকর, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা মুখ ছিটিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল, সেই সময়ে এই বিজেপি যাদের গর্বে জন্ম হয়েছে, এদের নেতারা ব্রিটিশদেরকে চিঠি দিয়েছিল, হুজুর আমাদেরকে ক্ষমা করো, আমরা লড়াই করবো না, তোমার হয়ে জাসুসি করবো। সেই বিজেপি নাকি আজকে নওশাদ সিদ্দিকীর, বিশ্বজিৎ মাইতির, লক্ষ্মীকান্ত হাসদার দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। ওরা আজকে আমাদের কাছ থেকে চাইছে। ওদের পূর্বপুরুষেরা, এই শুভেন্দু অধিকারীর কথা বলছি, এই যে রেখা পত্র এখন বিজেপি করছে, এদের দিয়ে এখন যিনি যে দলে আছেন, এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের হয়ে দালালি করেছে, ব্রিটিশদের চাটুকারিতা করেছে, ব্রিটিশদের জুতো পরিষ্কার করেছে। ওরা আমাদের কাছে নাকি দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। দুর্ভাগ্য আমাদের, আপনি আদিবাসী, আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটা ভুলে গেছেন। আপনি দলিত, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন। ব্রিটিশদের বিরুদ্ধে কি লড়াই করেছে, এই আপনি আপনার পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানটা ভুলে গেছেন। সামনে যে সাবজেক্ট নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আপনি মনে হচ্ছে হচ্ছে এইটাই হবে। নিজের পূর্বপুরুষের আগে লড়াইটাকে দেখুন, কি লড়াই করেছিল দেশের জন্য। রেশমির উড়াওয়ালার ইতিহাস দেখুন। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে আমি অন্য জায়গায় আসবো, অনেক কটা টপিক আছে আজকে।
রেশমি রুমালের ইতিহাস দেখুন, ওটাও ছেড়ে দিই। দিল্লি ইন্ডিয়া গেট 93,000 মতো শহীদানদের নাম লেখা আছে, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। অনেক আছে ওই 93,000-এর মধ্যে 61,000 শুভেন্দু অধিকারী, যাদেরকে আর চোখে দেখছে, তাদের নাম শুনলে শুভেন্দু অধিকারী নাক ছিটকাচ্ছে। দিলীপ ঘোষ, যাদের নাম শুনলে নাক ছিটকাচ্ছে, তাদের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, এটা শুভেন্দু অধিকারীও ভালো করে জানে। আর ওই 61,000-এর মধ্যে 50,000 মাদ্রাসা পড়ার ছেলে আছে, তাও ভালো করে জানে। মাদ্রাসা পড়া ওরা সহ্য করতে পারে না। ওই 190,000 ইমাম উলামাদেরকে এরা ফাঁসি দিয়েছে ব্রিটিশরা, কিন্তু ইমাম উলামারা আপনার আমার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ থেকে শুরু করে, সেই সময় দেওবন্দ সিলসিলা থেকে শুরু করে, সেই সময় তারা আকাবেররা ছিলেন, তারা দেশের জন্য লড়াই করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা বারবার মানুষকে উৎসাহিত করে। বন্ধুগণ, আপনাদেরকে একটু ভাবতে হবে। কাকে কান দিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবেন না, নিজের কানে হাত দিয়ে দেখুন আছে না নেই। আমি একবারে চিন্তিত নয়, এইসব বলছি হ্যান তান কে ডেসপিরিক নয়, আমি ওদেরকে পাত্তাই দিই না, আমি ওদের কথার উত্তরে দিই না, কারণ আমি জানি কার খানদান থেকে আমি। আপনি দেখুন, আপনি কার রক্ত আপনার গায়ে বইছে। যারা প্রশ্ন করছে আপনি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নয়, তাদেরকে চেক করুন আর নিজেকে চেক করুন। আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, হাফেজ বিন নিসার আলী, তাই তো নাকি গো? হ্যাঁ, আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, বিনয় বাদল দীনেশ। আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, বিরসা মুন্ডা। আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, চুনিরাম মাহাতো। আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, গোপীনাথ মাহাতো। আপনি চেক করে দেখুন আপনার পূর্বপুরুষকে, আপনি দেখুন কে, তারা দেখুন সব স্বাধীনতা সংগ্রামী। আর যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলাচ্ছে, ওদের দাদুর গর্ষে থেকে শুরু করে, আর যারা যারা ছিল এরা তাদের দাদু। সুতরাং ওদের নিয়ে ভাবে লাভ হবে না। আমরা একে অপরের প্রতি কোনো দিয়ে ওই অবিশ্বাসের বাতাবরণ যে তৈরি করার চেষ্টা করছে, সেটা হতে আমরা দেবো না। তাহলে আমরা এখান থেকে আওয়াজ কি তুলবো ভারত সরকারের কাছে, দেশের প্রাইম মিনিস্টারের কাছে, দেশের ডিফেন্স মিনিস্টারের কাছে, দেশের হোম মিনিস্টারের কাছে, অবিলম্বে যারা জঙ্গিরা এসে আমাদের দেশের অস্থিরতা তৈরি করলো, আমার 27টা ভাইকে শহীদ করলো, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আমেরিকায়, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসি দিতে হবে। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি বিশ্বাস হবে না। হলে আমি আর বলছি না, কেস খেয়ে যাবো নাকি 18 না কেস খেয়ে গেছি। মাথায় রাখো, আমি চিন্তিত নয়। এই এখন চলে কি বলতে পারবো না, অবশ্যই মেডিসিন তো খেতেই হবে। দেখবেন একটা সময় জন্ডিস হলে একটা দিত না, মালা দিত না, হ্যাঁ, এই যে মালাটা যখন বড় হয়ে পায়ে ঝুলে যাবে, পায়ের নিচে মানে ফেলে দেওয়া হয়ে যাবে, তবে জন্ডিস তার শেষ হয়ে গেছে। কোথাও আমার মালা হচ্ছে, মালা যখন হয়ে যাবে পুরোপুরি মাটিতে হয়ে যাবে, তখন নেতা হয়ে যাবো আমি। আমার পজিটিভ, আমি কোনো ভাবি না, আমি ওয়েলকাম। তুমি আমাকে কেস দেবে, ওয়েলকাম। তুমি আমার যতই কেস দাও, তোমার পাশে বসে কিন্তু আমি ইফতারি করবো না। তখনই ইফতারি করবো যখন বসিরহাটে যেই রাজনৈতিক দলের কর্মীরা একসাথে বসে এক দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস চা খাবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। আমি তখনই চা খাবো যখন শুভেন্দু অধিকারী এই মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে, তাকে ধরে জেলের মধ্যে রাখবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। চা খাইয়ে কি প্রমাণ করা যায় যে আমার ঠিক আছে? ভাই বলেন, আমার লোকের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে, আর আমি বসে বসে চা খাবো করতে পারে? আমি আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। অন্য কে কি করে বলতে পারবো না। ভাই রাস্তাটা কিন্তু না হয়, হ্যাঁ, রাস্তাটা ছেড়ে রাখো, একটা ঘড়িটাও থেকে একটা ঘড়িটাও তো না রাখো, মোবাইল একটা রাখো, হ্যাঁ ঠিক আছে, ফোনটা হয়ে যাবে। এই কারো অসুবিধা হচ্ছে নাকি? এটা দিলে, এটা তো মোদিজি। এবার দিদি একটু শুনবেন না, ভালোবাসে, প্রচুর ভালোবাসে। কি বলেছে? ওয়াকফ নিয়ে চিন্তা নেই, যতদিন আমি আছি
তোমাদেরকে হতে দেব না। ঠিক বলেছে, যতদিন আছে তত তাড়াতাড়ি ওয়াকফ গুলো কি হবে, নেতাদের পকেটে ঢুকে যাবে, চিন্তা আপনাদের করতে হবে না। আমি আমার গল্প শোনাচ্ছি না, আরটিআই করেছি। আরটিআই 2022 সালে আমাদের পার্টির সাথে যুক্ত একজন আরটিআই অ্যাক্টিভিস্ট। 2022 সালে আরটিআই করে আমরা তথ্য জানতে চেয়েছিলাম এবং আমি বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনি বলুন 2011 সালের আগে অনেক গল্প শুনিয়েছিলেন, ওনারা অনেক গল্প আমাদের শুনিয়েছে যে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবো। তাই 2011 থেকে 2024 কত বিঘা ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধার করেছেন তার তথ্যটা দিন। আমি বলেছিলাম বিধানসভার মধ্যে, মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, আমাদের সম্মানীয় তার পদকে আমি সম্মান দেবো, অনেক কথা বলেছেন, কিন্তু কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছে সেই বিঘাটা কিন্তু বলতে পারেনি। আর আরটিআই বলছে পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে এখনো প্রায় ৭৬,০০০ বিঘার উপরে সম্পত্তি বেহাত হয়ে আছে। ওই বেহাত কারা করে রেখেছে, কারা আত্মসাৎ করে খাচ্ছে? একটু এগিয়ে যান, কোথায় আপনার তোমার কারুবা বলো না, বীর গোড়াচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ মাজারের সম্পত্তি প্রায় ১,০০০ বিঘা। এখন দেখুন ১০০ বিঘা পাবেন না। এই ৯০০ বিঘা কে খেয়েছে, কারা খাচ্ছে? যারাই বলছে দিল্লি অকাপের, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, সে ব্যাটারিগুলি খেয়ে রেখে দিয়েছে। কারণ সে ভালো করে জানে যে কেন্দ্র সরকারের আইনটা আমরা প্রত্যাহার করাবো, মাঠে ময়দানে আন্দোলন করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবো আমরা, এবং আইনি লড়াই সুপ্রিম কোর্টে লড়ে এই আইনটা প্রত্যাহারের সাথে সাথে যেভাবে এই সম্পত্তিগুলো লুটে খাচ্ছে সেইগুলো প্রত্যেকটা আমরা পাল করবো। সেই জন্য এই ওয়াকফ লুটেরা চিন্তিত হয়ে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। ঠিক আছে, ভোটটা আসলেও বুঝিয়ে দেবেন কোথায় গিয়ে ভোটটা চাইবে, হবে তো নাকি? হবে না? ভুলে যাবেন ভোটের সময়, ভোটের সময় ভুলে যাবেন নাকি? জবাব কিন্তু দিতে হবে। দেখুন জবাব নাই, আমি বলছি না ভোটটা আমাকে দেবেন, ওটা আমি বলবো না, পছন্দ হলে দেবেন না হলে দেবেন না, কিন্তু যারা আপনাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের কি ছাড়বেন? জবাব তাদেরকে দিতে হবে। আমার আগে বিশ্বজিৎটা বললেন মনে হয় ৩ জন এমপি ভোট দেয়নি, তাই না? শুনলেন তো? কিন্তু ওর থেকে আরো ভয়ঙ্কর হয়ে আছে কি বলুন তো, যারা ভোট দিয়েছে ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে কি পক্ষে ভোট দিয়েছে জানেন কি করে আপনারা? হ্যাঁ হ্যাঁ বলেন আপনারা, কেউ জানে? এটা কেন পাবলিক ডোমিনে আনছে না তৃণমূল কংগ্রেস? আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, ভিডিও দেখেছিলেন না? আমাকে একটা নোটিশ পাঠিয়ে ভয় ভয় খাইয়ে দিচ্ছিল, ভয় খাইয়ে দিচ্ছিল না? আমি একদিন পরে উত্তর দিয়েছি, আমি যাদের ধরো লাফাচ্ছে লাফা, আমার তৃণমূলের আমার সমবয়স্ক বন্ধুরা খুব লাফাচ্ছে, এইবার নওশাদ সিদ্দিকী সাইড হয়ে যাবে। কই, আমি উত্তর দিয়েছি, কোর্ট থেকে আসুক না দেখি, আইনের চড় মেরে গাল ফুলিয়ে পাঠিয়ে দেবো বাড়িতে। আমি সংবিধান বিরোধী, আইনের বিরুদ্ধে, আইনের আইন অর্থাৎ আইন মানে আইনকে ভায়োলেট করে আমি কোনো কথা বলি। কিন্তু আপনাদের বলি, আমি দুটো তিনটে দাবি রেখেছিলাম। একটা দাবি কি ছিল, যে কারা কারা ভোট দিয়েছে সেই লিস্ট পাবলিক ডোমিনে জমা দেখানো হোক, তাহলে ধরা পড়ে যাবে কজন মোদিজিকে খুশি করার জন্য ভোট দিয়েছে আর কজন আব্দুল চাচাকে খুশি করার জন্য ভোট দিয়েছে। দেখলে দেখা যাবে হয়তো মোদিজিকে খুশি করার জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য ভোটটা মোদিজির পক্ষেই বেশি গেছে। বুঝতে পেরেছেন? ওই জন্য তো রাগ হয়, পয়েন্টে পয়েন্টে বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আর আমাদের মন লাগে। আর একটা দেখুন, এটা তো লোকসভাতে 3টে এমপি নাকি যায়নি, রাজ্যসভায় কি হয়েছে জানেন? 2টো সিনিয়র এমপি তাদের ভোট পৌঁছিয়ে দিয়েছে। আর আমি প্রথমবারের বিধায়ক, তো আমার তো একবারও ভোট পৌঁছেনি। যারা সিনিয়র এমপি, তারা একাধিক ভারের এমপি, তারা ভোট পৌঁছালো কি করে? তারা ইচ্ছা করে বলছে যে না, অনিচ্ছাকৃতভাবে পৌঁছিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইচ্ছাকৃতভাবে 2টো ভোট পৌঁছিয়েছে। 2টো ভোটটা কম ভোট নয়, এই 2টো ভোটই কিন্তু রেজাল্ট অনেকটা চেঞ্জ হতে পারে। এগুলো মাথায় রাখবেন, এগুলো সুকৌশলে আপনাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস একদম মাথায় রাখতে হবে, এই ওয়াকফ আইন আন্দোলনটা ধর্মীয় আন্দোলন নয় কিন্তু ভাই, এটা মাথায় রাখবেন। আপনি বলতে পারেন মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, ঠিক কথা, মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে। কিভাবে কাটছে? সংবিধানকে অবমাননা করে, সংবিধানের আইনকে মানে বুড়া আঙুল দেখিয়ে আইনকে ভায়োলেট করে করছে। তাই সংবিধানের উপরে যখন আঘাত আসছে, ওটা শুধু ধর্মীয় সমস্যা নয়, আমাদের সংবিধানের উপরে আঘাত এসেছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সংবিধানকে রক্ষা করার জন্য। যে বিনয় বদল দিবেশ, যে আশফাকুল্লাহ, যে ক্ষুদিরাম, যে থেকে শুরু করে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করার ফলে আমরা যে সংবিধান পেয়েছি, আজকে সেই সংবিধান
যে বিজেপি এসেছে সেই বিজেপি আক্রমণ করতে চাইছে, আমরা সর্বোচ্চ দিয়ে রুখে দাঁড়াবো। এটা মাথায় রাখবেন, এটা ধর্মীয় লড়াই নয়। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত আসছে। কালকে আপনাকে বলি, বিগত দিনে এসেছে 2023 সালে